নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে আজ থেকে শুরু হচ্ছে আনুষ্ঠানিক প্রচার। সরে দাঁড়ালেন এক মেয়র ও 15 কাউন্সিলর প্রার্থী। সরকারি পাঠ্য বইয়ে উস্কানিমূলক ও বিভ্রান্তিকর তথ্য, 7 সদস্যের তদন্ত কমিটি গঠন, বই প্রত্যাহারের পাশাপাশি আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ। স্বাধীনতার ৪৫ বছরে সড়ক যোগাযোগ খাতের উন্নয়ন হলেও মিলছে না কাঙ্ক্ষিত সুফল। মহাসড়কের পাশ থেকে সরানো যাচ্ছে না অবৈধ বাজার, ট্রাক স্ট্যান্ড। রাজধানীর করাইল বস্তিতে আগুনে পুড়ে যাওয়া 5 শতাধিক পরিবারের বেশিরভাগেরই রাত কেটেছে খোলা আকাশের নিচে। আবারও নতুন ঘর বাঁধার স্বপ্ন। এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 3টি হাসপাতালের চিকিৎসা সেবার বেহাল দশা, রোগীর সংখ্যা কমছে দিন দিন। সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ার কথা জানালো কর্তৃপক্ষ। সময় সংবাদের সঙ্গে আছে আমি এস এম ইকবাল। আজ প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু হবে। নির্বাচনে চূড়ান্তভাবে মেয়র পদে 7 জন, 27টি সাধারণ কাউন্সিলর পদে 156 ও 9টি সংরক্ষিত কাউন্সিলর পদে 38 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এদিকে গতকাল সকালে সিদ্ধিরগঞ্জ এলাকায় স্থানীয় নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী, যা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন বলে দাবি করেছেন বিএনপি প্রার্থী। মাহমুদ রাকিবের রিপোর্ট। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন রোববার সকাল থেকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে হাজির হয়ে বেশ কয়েকজন কাউন্সিলর প্রার্থীতা প্রত্যাহার করে নেন। 27টি ওয়ার্ডের 171 জন প্রার্থীর মধ্যে 15 জন নিজেকে নির্বাচন থেকে সরিয়ে নেন। তবে সংরক্ষিত আসনের কেউ প্রার্থীতা প্রত্যাহার করেননি। আমাদের পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী এটা সিদ্ধান্ত হয়েছে যে যেহেতু বড় ভাই ইলেকশন করবে, এই জন্য আমি প্রত্যাহার করে নিচ্ছি। অ্যান্টিবায়োটিক্স আমি উল্লেখ করলাম, আর এমন আমার শরীরের অবস্থা ভালো হবে। 20 দলীয় জোটের শরিক এলডিপি বা কল্যাণ পার্টির প্রার্থীরা সরে না গেলেও আওয়ামী লীগ প্রার্থী আইভিকে সমর্থন দিয়ে নিজেকে গুটিয়ে নেন 14 দলের শরিক জাসদের মেয়র প্রার্থী। কেন্দ্রীয় সিদ্ধান্তেই আমি প্রার্থী প্রত্যাহার করে নিয়েছি। 14 দলের প্রার্থী হিসাবে এবং জাসদ ডাক্তার সেলিম আইভিকে আমরা সমর্থন করি। চূড়ান্ত প্রার্থীর সংখ্যা হবে মেয়র পদে 7 জন, সংরক্ষিত আসনে 38 জন, সাধারণ আসনে এখন প্রার্থী থাকবে 156 জন। এদিকে সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কয়েকটি এলাকার নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী। এ নিয়ে তার বিরুদ্ধে বিএনপি মনোনীত প্রার্থী সাখাওয়াত হোসেন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করলেও তা অস্বীকার করেন আইভি। উনি তো আচরণবিধি অহরহ লঙ্ঘন করছে। সিটি কর্পোরেশনের যে সকল সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছে তাদেরকে উনি বিভিন্ন জায়গায় এই নির্বাচনী তার স্বার্থে ব্যবহার করছে, যেটা বেআইনি। রাস্তা অবরোধ করে তারপরে সে শোডাউন করছে। আমি মোটেও আচরণবিধি লঙ্ঘন করছি না। আমি সকালে বেরিয়ে আসছি মাত্র 4 জন লোক নিয়ে, মাত্র 4 জন। এখন আমি এলাকায় ঢোকার পরে যদি শত শত লোক হয়, এটা তো আমার দোষ না। আমি তো কাউকে ডেকে নিয়ে আসি নাই বা আমি বলি নাই আমার পক্ষে আসার জন্য। সোমবার প্রতীক বরাদ্দের পর থেকে নিয়ম অনুযায়ী প্রচারণায় নামবেন প্রার্থীরা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। কিছুক্ষণের মধ্যে নারায়ণগঞ্জ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন নির্বাচনী কর্মকর্তারা। সেখানে আছেন আমাদের সহকর্মী রাশেদ লিমন। সেখানকার সবশেষ খবর জানতে সরাসরি চলে যাব তার কাছে। লিমন, কখন থেকে মূলত প্রতীক বরাদ্দ শুরু হবে আর সেখানকার এখন পরিস্থিতি কি? ইকবাল, আসলে প্রতীক বরাদ্দর যে বিষয়টি, পুরো প্রক্রিয়া আজকে 10টা নাগাদ শুরু হওয়ার কথা, এবং আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে রিটার্নিং অফিসার সহ রিটার্নিং কর্মকর্তা যারা রয়েছে নির্বাচন কমিশন, তারা কিন্তু আসলে এরই মধ্যে আনুষ্ঠানিকতা শুরু করে তারা বলেছেন যে আনুষ্ঠানিকভাবে 10টায় শুরু হওয়ার কথা থাকলেও আসলে কেউ কেউ আসতে হয়তো বা শুরুতে দেরি হবে, এবং যে কারণে তারা আসলে বলেছে 5 থেকে 10 মিনিট পর থেকে তারা আসলে এই পুরো কার্যক্রম শুরু করবেন। এবং রিটার্নিং অফিসারের পক্ষ থেকে কিন্তু আগেই বলা হয়েছিল যে প্রত্যেক প্রার্থীকে নিজে এসে তার প্রতীকটি বরাদ্দকৃত প্রতীক নিতে। এবং প্রথম থেকে আমরা যেটা জানি বিষয়টি যে আজকে কিন্তু আসলে প্রতীক বরাদ্দের কেবলমাত্র আনুষ্ঠানিকতা, এবং এই আনুষ্ঠানিকতার মধ্য দিয়েই কিন্তু আসলে মূলত পুরোপুরিভাবে মাঠে যে ভোট যুদ্ধ, যে মাঠের যে আনুষ্ঠানিকতা, সেইটি কিন্তু আজকে মাঠে করাবে। কারণ মেয়র প্রার্থী আমরা জানি দলীয় ভিত্তিতে এবারই
প্রথমবারের মতো দলীয় ভিত্তিতে কোনো সিটি কর্পোরেশনের নির্বাচন হচ্ছে এবং সেই হিসাবে দলীয় ভিত্তিতে যারা মেয়র প্রার্থী রয়েছেন 7 জন মেয়র প্রার্থী রয়েছে, 7 জনই কিন্তু দলীয় মনোনীত প্রার্থী। কাজেই তাদের কিন্তু যে প্রতীক, সে প্রতীক কিন্তু আগে থেকে নির্ধারিত, কিন্তু তারপরও বিষয়টি হচ্ছে আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে তাদের হাতে প্রতীকটি তুলে দেওয়া হবে এবং এরপরে কিন্তু তারা আসলে প্রতীক নিয়ে মাঠে নামবে। এবং আমরা কিন্তু আসলে সকালবেলা এসে বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন জায়গায় গিয়েছি, আমরা মেয়র প্রার্থীরা বিশেষ করে তারা কিন্তু আসলে তাদের পোস্টার, লিফলেট এগুলো নিয়ে কিন্তু আসলে প্রস্তুত রয়েছেন। শুধুমাত্র তাদের আসলে আনুষ্ঠানিকতা বা আনুষ্ঠানিক অনুমতি পেলেই কিন্তু তারা আসলে মাঠে নামতে পারবে। তবে এদিক থেকে বলা যায় যদি নির্দলীয়ভাবে এই হচ্ছে কাউন্সিলরের নির্বাচন, সেক্ষেত্রে তারা কিন্তু একটু পিছিয়ে রয়েছে। তারা কিন্তু আসলে কিছুক্ষণ পরে তাদের প্রতীকের বিষয়টি নিশ্চিত হবে, তারা কোন প্রতীক কোন প্রতীক পাচ্ছেন। এবং কমিশন রিটার্নিং অফিসার যেটি আমাদের জানিয়েছেন যে প্রথমে স্বাভাবিকভাবে যেখানে কম থাকবে প্রার্থী, তারা আসলে তাদের প্রত্যাশিত যে প্রতীক সেটি দাবি করবেন। যদি একই প্রতীক দুজনে দাবি করে সেক্ষেত্রে বিকল্প ব্যবস্থা, লটারি বা অন্য কোনো বিকল্প ব্যবস্থায় তারা সেই প্রতীক দিয়ে দেবেন এবং তারপরে কিন্তু আসলে এই যে প্রতীক নিয়ে যে কাউন্সিলর প্রার্থীরা তারা মাঠে নামতে পারবেন। তবে আসলে এতদিনের যে নির্বাচনী আবহ নারায়ণগঞ্জে বইছিল, এটা কিন্তু আসলে পূর্ণতা বা প্রাণের সঞ্চার হবে আজই। আমরা কিন্তু এই প্রতীক নিয়ে মাঠে নামার যে যে প্রতীক নিয়ে মাঠে নামার বিষয়টিতে কিন্তু শুধু যে ভোটার, শুধু যে এই যে প্রার্থী তাদের মধ্যেই কাজ করছে না, আমরা কিন্তু যারা ভোটার রয়েছেন বা সাধারণ মানুষ রয়েছেন তারাও কিন্তু আসলে বলতে গেলে উদ্গ্রীব হয়ে আছে কখন এই নির্বাচনী মাঠ আসলে পুরোপুরি প্রাণবন্ত হবে, কখন জমে উঠবে এই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন। তো এই ছিল রিটার্নিং অফিস থেকে ইকবাল, এখনকার মতো আমার কাছ থেকে সব শেষ। দর্শক, আজ থেকে নারায়ণগঞ্জ নির্বাচনে শুরু হচ্ছে প্রতীক বরাদ্দ। সেই খবর জানাতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী রাশেদ লিমন। রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে আগুনে পুড়ে যাওয়া 5 শতাধিক ঘরের বাসিন্দার বেশিরভাগই রাত কাটিয়েছেন খোলা আকাশের নিচে। সরকারের পক্ষ থেকে রাতে খাবার পেলেও ঘুমাতে গিয়ে দুর্ভোগে পড়তে হয় শিশু, বৃদ্ধ আর নারীদের। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে অসহায় বস্তিবাসীর জন্য খাবার ও পোশাক সরবরাহ করা হয়। আগুনে সব পুড়ে গেলেও আবারও নতুন করে ঘর বাঁধার স্বপ্নে ঘুরে দাঁড়াতে চান এসব অসহায় মানুষ। রোববার বিকেলে কড়াইল বস্তিতে 2 ঘন্টার আগুনে পুড়েছে 5 শতাধিক ঘর। গৃহহীন হয়ে পড়েছে সহস্রাধিক মানুষ। নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষগুলোরই ঠিকানা ছিল পুড়ে যাওয়া এই ঘরগুলো। 65 বছরের বয়স্ক নুরুল আমিন প্রায় 24 বছর আগে কুমিল্লা থেকে এসে এখানেই বসতি গড়েন এই হতদরিদ্র মানুষটি। তার ঘরটি যেমন পুড়েছে তার সবজির দোকানটিও। সব হারিয়ে খোলা আকাশের কুয়াশাকে মাথায় নিয়ে পুড়ে যাওয়া নিজের বসত ঘরে শুয়ে বসে রাত কাটালেন এই মানুষটি। ভূমিহীন মানুষ, দেশেও জায়গা নাই। শহরে যে 22-24 বছর ধরে আসছিলাম, যাই কিছু জোড়াইছি সব শেষ হয়ে গেছে। একইভাবে পোশাক শ্রমিক, রিক্সা চালক সহ নিম্ন আয়ের এই মানুষগুলো রাতে সিটি কর্পোরেশনের সরবরাহকৃত খাবার খেয়ে বসে শুয়ে রাত পার করেন। সবকিছু হারিয়ে অনিশ্চিত ভবিষ্যতের চিন্তা এখন সবার চোখে মুখে। খিচুড়ি দিয়ে গেছে, খিচুড়ি খেয়েছি। আমরা তো এইখানে ঘুমাই, আর কই ঘুমাবো? বাসা বাড়ি তো নাই, কি করবো? সবর তো বইয়ে টাকা খাবে। বাচ্চা ঠান্ডা লাগবে না? ঠান্ডা লাগবে না, কোথায় যাব? জায়গা তো নাই। অজ্ঞান হয়ে গেছিলাম, 1,15,000 টাকা আমার পুরা গেছে। তবে ঘর বাড়ি আর দোকানপাট পুড়ে গেলেও পুড়ে যায়নি এসব নিঃস্ব মানুষের স্বপ্ন। আবারও ঘুরে দাঁড়ানোর প্রত্যয় তাদের কণ্ঠে। ইনশাআল্লাহ কাজ বাজ কইরা উঠতে হইব, ভাঙ্গে পড়লে তো আর কাজ হইতো না। দেখি আল্লাহ পাকে কি করে, কিভাবে ঠিক করা যায়। কিন্তু আবার আমাদের দাঁড়ানোর কোন ক্ষমতা দেয়, তাহলে আমরা আবার ঘর দুয়ার করে আবার যদি থাকবো। পুড়ে যাওয়া এসব বাসিন্দার তালিকা করে তাদের সহায়তা করা হবে বলে জানান স্থানীয় আওয়ামী লীগ নেতারা। তাদের জন্য কিছু বস্ত্র দিয়েছি এবং কিছু খাবার দিয়েছি। এখানে লোকদেরকে নামের তালিকা তৈরি করে কিভাবে এদেরকে সহযোগিতা করা যায় সরকার থেকে, এর পূর্বে সরকার থেকে সহযোগিতা করা হয়েছে। 9 মাসের ব্যবধানে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে। এমআর আমিন, সময় সংবাদ, ঢাকা। দর্শক, মহাখালীর কড়াইল বস্তিতে পুড়ে যাওয়া সেখানকার মানুষ, ভুক্তভোগী যারা আছেন তাদের সবশেষ খবর জানাতে আমরা এখন যোগ দিচ্ছি আমাদের সহকর্মী শাহরিয়ার জামান দীপের কাছে। দীপ।
বিভিন্ন স্থান থেকে ছোট ছোট ধোঁয়া বের হচ্ছে এবং এই ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা কিন্তু আসলে তাদেরকে যতই আশ্রয় ব্যবস্থা করেছে তারা কিন্তু বেশিরভাগই সারা রাত কিন্তু এখানেই অবস্থান করেছেন এবং এখনো আমরা অনেকে দেখতে পাচ্ছি তারা এই যে ধ্বংসস্তূপ রয়েছে ধ্বংসস্তূপের বিভিন্ন জায়গা থেকে খোঁজাখুঁজির চেষ্টা করছেন যদি তাদের সহায় সম্বলের শেষ অংশটুকু পাওয়া যায়। এবং এই মুহূর্তে এখানে হচ্ছে আসলে যেই কাজটি চলছে সেখানে হচ্ছে স্থানীয় প্রশাসন এবং সিটি কর্পোরেশন উদ্যোগে আসলে উদ্ধার অভিযান চলছে। ফায়ার সার্ভিসের 2টি ইউনিটকে এখানে রাখা হয়েছে যে যদি কোনো ধরনের সমস্যা হয়। এছাড়াও এই উদ্ধার অভিযানে যারা ছোটখাটো আহত হয়েছেন তাদের জন্য এখানে চিকিৎসক আনা হয়েছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে গতকাল রাতে এবং আজকে সকালে স্থানীয় প্রশাসনের উদ্যোগে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এখানে খাবার দেওয়া হয়েছে এবং দুপুরের খাবার ইতিমধ্যে এনে রাখা হয়েছে। এবং আরেকটু আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানে আসলে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এই মুহূর্তে ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকদের আসলে নাম লিপিবদ্ধকরণের কাজ চলছে। এখানে বিভিন্ন বেসরকারি এনজিওর সদস্যরা এসেছেন, তারা এই কাজটি করছেন। এর সাথে স্থানীয় কমিশনার রয়েছেন, আমরা জানতে পেরেছি হয়তো বা অল্প কিছুক্ষণের মধ্যেই স্থানীয় এমপি এখানে এসে উপস্থিত হবেন। এছাড়াও ফায়ার সার্ভিসের দল রয়েছেন, ডাক্তার রয়েছেন এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন। সবাই আসলে চেষ্টা করছেন যে হঠাৎ করে অগ্নিকাণ্ডের ঘটনায় এতগুলো পরিবার যে আসলে সহায় সম্বলহীন হয়ে গেছে তাদেরকে কিভাবে আশ্রয় দেওয়া যায় বা তাদের যাতে কোনো ধরনের কোনো সমস্যা না হয়। আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি যে এই বস্তিটি কিন্তু বলা হয়ে থাকে যে ঢাকা শহরের অন্যতম বড় বস্তি এবং এই বস্তিতে একেবারে গুলশান যে লেকের সাথে গড়ে উঠেছে। যদিও এই বস্তিটির কার্যক্রম কিন্তু অবৈধভাবে গড়ে উঠেছে বলে আমরা এখানকার যে স্থানীয় সদস্যরা তারা আমাদেরকে জানিয়েছেন যে নদীর অংশ ভরাট করতে করতে আসলে এই বস্তিটি গড়ে উঠেছে। তারপরে আসলে যে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে এটাই আসলে এই বস্তিতে প্রথম নয়, এর আগেও কিন্তু এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এখানে অগ্নিকাণ্ডের ঘটনা এর আগেও ঘটেছে, তবে এখানকার যারা স্থানীয় বস্তিবাসী তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে এই নিয়ে 2বার এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো, কিন্তু আজ পর্যন্ত আসলে তাদের এর আগে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছিল সেটি তদন্ত রিপোর্ট সম্পর্কেও তারা জানেন না এবং কোনো কারণ সম্পর্কেও জানেন না। আসলে তারা এখানে মূলত কিছুটা সন্দিহান যে আসলে এখানে কি দুর্ঘটনা থেকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে নাকি তাদেরকে এখানে উচ্ছেদ করার জন্য পরিকল্পিতভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে। যদিও এই প্রশ্নের উত্তর আসলে এখানে সবাই খুঁজছেন, স্থানীয় প্রশাসনকেও আসলে তারা এই প্রশ্নের জন্য জবাব চেয়েছেন। তো তারা যেটি বলছেন আমাদেরকে যে আসলে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তদন্ত কমিটি ইতিমধ্যে কাজ শুরু করেছে। তারা পরিপূর্ণভাবে আসলে এখানে কি তথ্য কি সমস্যাটি হয়েছিল তা ফুটিয়ে তা তাদের রিপোর্টের মাধ্যমে আসলে তুলে ধরবেন এবং এই রিপোর্টটি আসলে তারা বলেছেন যে জনসমক্ষে প্রকাশের ব্যবস্থা তারা করবেন। তো এই ছিল আসলে আমার কাছে এখানকার সর্বশেষ খবর। দর্শক, অগ্নিকাণ্ডের পর করাইল বস্তিতে ভুক্তভোগীদের খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী শাহরিয়ার দ্বীপ। সুন্দর অবকাঠামো থাকলেও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 3টি হাসপাতালের চিকিৎসা সেবার বেহাল দশা। এসব হাসপাতালে রোগীদের সংখ্যা দিন দিন কমছে। সংশ্লিষ্টরা বলছেন পর্যাপ্ত চিকিৎসক আর প্রয়োজনীয় জনবলের অভাবে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এদিকে সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিস্তারিত ইমদাদুল হকের রিপোর্টে। বিশাল জনসংখ্যার এই ঢাকা শহরে সবসময়ই সরকারি হাসপাতালগুলোতে দেখা যায় রোগীদের উপচে পড়া ভিড়। তাই অনেক রোগীকে বেড খালি না পেয়ে দীর্ঘদিন হাসপাতালের বারান্দা বা মেঝেতে থেকেই চিকিৎসা নিতে হয়। 17 দিন থেকে এখানে ফ্লোরে আছি। বলছি যে সিট খালি হলে দিবে। সিটের কথা বলছি, অনুমোদিত সিট না থাকলে আমরা কি রুগী নামে গিয়ে সিট দেওয়া যাবে? ঢাকার সরকারি হাসপাতালগুলোতে যেখানে বেড খালি না থাকায় রোগীদের থাকতে হচ্ছে মেঝেতে বা বারান্দায়, ঠিক এর উল্টো চিত্র ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীনে ঢাকা মহানগর জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের। সারি সারি বেড খালি থাকলেও নেই রোগীর দেখা। ঢাকার নয়াবাজারের সুন্দর অবকাঠামোর এই হাসপাতালটির বহির্বিভাগ ও প্রসূতি বিভাগের সেবার মান মোটামুটি ভালো হলেও 6 মাস ধরে জেনারেল ও আবাসিক সার্জন না থাকায় তালাবদ্ধ সার্জারি ওয়ার্ড। তাই হাসপাতালে এসে অনেককে ফিরে যেতে হচ্ছে। ডাক্তাররা বলছে ঢাকা মেডিকেল নিলে নরবসন হবে। সরকারের উচিত সব ওষুধ দেওয়ার। আমরা গরিব মানুষ আসি, তার জন্য আইসা যদি 2টা পাই 3টা পাই না, তো এটা তো ঠিক না। এছাড়া দক্ষিণ সিটি কর্পোরেশনের আরো 2টি হাসপাতাল, মাতৃসদন হাসপাতাল ও শিশু হাসপাতালের অবস্থাও একই রকম। 3টি হাসপাতালের মোট 17 জন চিকিৎসকের ঘাটতি রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে একাধিকবার চিকিৎসক চেয়ে চিঠি দিলেও কোনো ফল হয়নি। দক্ষিণ সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের পরিচালক জানিয়েছেন সমস্যা সমাধানের প্রক্রিয়া শুরু হয়েছে। এই হাসপাতালগুলো সম্পর্কে অনেকেই তেমন কিছু জানেন না, তাই রোগী কম হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। 1990 এর যে অর্গানোগ্রাম সে অনুযায়ী কিন্তু ঢাকা সাউথ সিটি কর্পোরেশন মূলত এইগুলো নিয়োগ দেওয়ার
এখতিয়ার তাদের ছিল। 2016 সালের যে অর্গানোগ্রাম আমাদের হয়েছে 3 হসপিটাল প্লাস সিটি কর্পোরেশনের যে অর্গানোগ্রাম, এটা আমরা অতি সম্প্রতি হাতে পেয়েছি। ডক্টর আনার ব্যাপারে আমাদের প্রচেষ্টা কিন্তু অব্যাহত রয়েছে। বাইরে থেকে যারা পেশেন্ট আসে অনেকে হয়তো জানাও নেই যে আমাদের এখানে একটা মহানগর জেনারেল হসপিটাল, যেখানে ভালো চিকিৎসা সুবিধা আমরা দিতে পারি। দক্ষিণ সিটি কর্পোরেশনের 3টি হাসপাতালে মোট 281টি শয্যা থাকলেও যার বেশিরভাগই থাকছে ফাঁকা। ইমদাদুল হক, সময় সংবাদ, ঢাকা। সাম্প্রতিক সময়ে জঙ্গিবাদের আগ্রাসনের কারণে সরকারি পাঠ্য বইয়ে তথ্য বিশেষভাবে খতিয়ে দেখার উপর জোর দেওয়া হয়। সরকারের এমন নজরদারির পরও 2017 সালের মাদ্রাসা পাঠ্যক্রমের বিভিন্ন পাঠ্য বইয়ে উস্কানিমূলক ও বিভ্রান্তিকর তথ্য সন্নিবেশিত হয়েছে। বিষয়টি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডেরও নজরে আসে। এ ব্যাপারে 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। অবিলম্বে এসব বই প্রত্যাহার করা সহ প্রয়োজনে আইন প্রণয়ন করে ব্যবস্থা গ্রহণ ও বিশেষজ্ঞদের দিয়ে কারিকুলাম প্রণয়নের পরামর্শ দেন বিশেষজ্ঞরা। বিস্তারিত সাদিয়া আফরিনের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন শহীদুল ইসলাম হীরা। বই উৎসবের আর কয়েক সপ্তাহ বাকি, কিন্তু নতুন পাঠ্য বই শিক্ষার্থীদের হাতে যাওয়ার আগেই মাদ্রাসা বোর্ডের দাখিল ও আলিম শ্রেণীর পাঠ্য বইগুলোতে নজরে এসেছে ইসলামী মতাদর্শ সহ বিভিন্ন বিষয়ের ভুল ব্যাখ্যা। আলিম শ্রেণীর বইয়ের একটি অংশে ধর্মনিরপেক্ষতাকে ধর্মহীনতার নামান্তর বলে উল্লেখ করা হয়। আরো বলা হয়, ধর্মনিরপেক্ষতা ধর্মকে ধ্বংস করার কৌশল ছাড়া আর কিছু নয়। দিন রক্ষায় সশস্ত্র যুদ্ধের কথা বলা হয় দাখিল শ্রেণীর একটি বইতে। পত্রপত্রিকায় বিভিন্ন লেখালেখির মাধ্যমে বিষয়টি গোয়েন্দা সংস্থার নজরে এলে পাঠ্যপুস্তক বোর্ডকে অবহিত করা হয়। বিষয়টি খতিয়ে দেখতে গতকাল 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করে বোর্ড। সেই সাথে সোমবারের মধ্যে তদন্ত কমিটির রিপোর্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে বলেও জানান তদন্ত কমিটির আহ্বায়ক। আমার জাতীয় শিক্ষানীতি 2010-এ বলা আছে অসাম্প্রদায়িক বাংলাদেশ, ধর্মনিরপেক্ষ বাংলাদেশ। তার আলোকে তৈরি হবে পাঠ্যপুস্তক। তাহলে সে পাঠ্যপুস্তকে নিশ্চয়ই সাম্প্রদায়িকতার কোনো সুযোগ থাকা উচিত না। সর্বোচ্চ স্তর থেকেই অভিযোগটি এসেছে। অভিযোগ পাওয়ার সাথে সাথেই আমরা 7 সদস্যের একটি তদন্ত কমিটি আমাদের অফিস গঠন করেছে। এদিকে মাদ্রাসা শিক্ষাকে আধুনিকায়নের পাশাপাশি এসব বইগুলোর সাথে সম্পৃক্ত সবাইকে নজরদারির আওতায় এনে জবাবদিহিতা নিশ্চিত না করলে প্রতি বছরই এগুলো রয়ে যাবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। মাদ্রাসা শিক্ষাকে আধুনিকায়ন করতে হবে। এই আধুনিকায়নের অর্থ হচ্ছে এখানে জঙ্গিবাদের পক্ষে, মৌদুদিবাদের পক্ষে, দেশের সংবিধানের বিপক্ষে, প্রচলিত আইনের বিপক্ষে কোনো কিছু করা যাবে না। এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি, নাহলে সরকারের জিরো টলারেন্স জঙ্গিবাদ দমন হবে না। মাদ্রাসা শিক্ষার এসব বইতে জঙ্গিবাদের বিষয়ে সচেতনতার জন্য কোনো ধরনের তথ্যই অন্তর্ভুক্ত করা হয়নি। শুধু তাই নয়, মাদ্রাসার পাঠ্য বইগুলোতে মুক্তিযুদ্ধের চেতনাকে উপেক্ষার পাশাপাশি লেখা হয়েছে ভুল ও আংশিক ইতিহাস। সাদিয়া আফরিন, সময় সংবাদ, ঢাকা। মানবতা বিরোধী অপরাধ মামলায় শরীয়তপুরের ইদ্রিস আলী সর্দারের রায় আজ। বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করবেন। তার বিরুদ্ধে 71 হত্যা, ধর্ষণ, আটক, নির্যাতনের 4টি অভিযোগ রয়েছে। গত 2 নভেম্বর এ মামলার বিচার কাজ শেষ হয়। মামলায় সোলাইমান মোল্লা নামে আরেক আসামি বিচার চলা অবস্থায় মারা যান। তার আর ইদ্রিস আলী সর্দারকে এখনো গ্রেফতার করা যায়নি। সময় সংবাদ আরো থাকছে। ময়মনসিংহের ফুলবাড়িয়া ডিগ্রি কলেজের আন্দোলনে পুলিশি হামলার পেছনে ইন্ধন ছিল স্থানীয় সংসদ সদস্যের। অভিযোগ, শিক্ষক শিক্ষার্থীদের সবই অপপ্রচার বললেন এমপি। এবং চট্টগ্রাম থেকে কক্সবাজারের ঘুমধুম পর্যন্ত রেল লাইনের উপর দিয়ে বন্য প্রাণী পারাপারে নির্মিত হচ্ছে 12টি ওভারপাস। দুর্ঘটনা এড়ানোর উদ্দেশ্য বলছেন সংশ্লিষ্টরা। হোসেন শহীদ সোহরাওয়ার্দীর 53তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শ্রদ্ধা জানাতে এসে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি সবসময় নির্বাচনে জেতার আগেই হেরে যায়। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার যে অঙ্গীকার এবং যে কার্যক্রম আমরা হাতে নিয়েছি, সেই
গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে আমরা সকলের সহযোগিতা কামনা করছি। সকলের সর্বাঙ্গীন সর্বাত্মক সহযোগিতা ছাড়া গণতন্ত্রকে বাস্তব রূপ দেওয়া, প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, ইনস্টিটিউশনালাইজ করা খুবই কঠিন ব্যাপার। স্বাধীনতার পর থেকে দেশের সড়ক যোগাযোগ খাত যে হারে উন্নত হচ্ছে, ঠিক সে হারে তার সুফল মিলছে না। কারণ হিসেবে দুর্বল সড়ক ব্যবস্থাপনাকে দুষছেন বিশেষজ্ঞরা। ব্যবস্থাপনার ঘাটতির কারণে সড়ক মহাসড়কের দুপাশে গড়ে উঠেছে অবৈধ বাজার, ট্রাক স্ট্যান্ড আর অনিয়ন্ত্রিত পার্কিং। ফলে একাধিক লেনের সড়কেও কাঙ্ক্ষিত গতিতে যানবাহন চলতে না পেরে নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাতে পারে না। তাই পণ্য পরিবহন থেকে শুরু করে চিকিৎসা ও শিক্ষার মতো মৌলিক সেবা গ্রহণে দীর্ঘ সময় লেগে অর্থনৈতিকভাবে প্রতিদিনই হোঁচট খাচ্ছে বাংলাদেশ। বিজয়ের মাসে আজ সড়ক যোগাযোগ খাত নিয়ে থাকছে আতিকুর রহমান তমালের বিশেষ রিপোর্ট। রাস্তার মাঝে এই যুবকের কর্মকাণ্ডের খণ্ডচিত্র দেখে অনেকেই ভুল বুঝতে পারেন, কিন্তু পুরো চিত্র দেখলে কারণ বোঝা যায়। এটি ঢাকা নরসিংদী রুটের টঙ্গী স্টেশন রোড। সড়কটির এই স্থানের বিশৃঙ্খল দশা নিত্যদিনের। এর সাথে লাগোয়া ঢাকা ময়মনসিংহ মহাসড়কেরও একই অবস্থা। এই মহাসড়কের বিভিন্ন স্থানে অবৈধ পার্কিং এর পাশাপাশি গড়ে তোলা হয়েছে ট্রাক স্ট্যান্ড। গুরুত্বপূর্ণ এই দুটি রুটেই চলে প্রায় সব ধরনের যান্ত্রিক ও অযান্ত্রিক যান। এসবের মাঝেই রাস্তা পারাপারে পায়ে হাঁটা উড়াল পথ ছেড়ে ঝুঁকি নিয়ে মানুষ হাঁটে নিচ দিয়ে। কিছু দূর এগুলে মহাসড়কের পাশেই দেখা যায় অবৈধ বাজার। বিশেষজ্ঞরা বলছেন, দেশের প্রায় সব সড়ক মহাসড়কেরই এমন দশা। এই হারে অব্যবস্থাপনা থাকলে উন্নত সড়কও কাঙ্ক্ষিত সেবা যেতে পারবে না। যেমন ঢাকা চট্টগ্রাম সড়ক সম্প্রসারণ হয়েছে, অনেক বিনিয়োগ হয়েছে, সময়টা ওইভাবে কমানো যাচ্ছে না। কেন? কারণ সড়ক ব্যবস্থাপনায় আমরা সেভাবে পারদর্শিতা আনতে পারিনি। ওখানে নজরও নেই এবং এখানে সুশাসনে অনেক ঘাটতি রয়ে গেছে। ব্যবস্থাপনার ঘাটতির কারণে দ্রুত পণ্য পরিবহন সহ বহু খাতে হোঁচট খাচ্ছে অর্থনীতি। দ্রুত অর্থনৈতিক উন্নয়নের জন্য শর্ত হচ্ছে হলো দ্রুত গতির অবকাঠামো, পরিকল্পিত এই অবকাঠামো যদি পাই তাহলে অবশ্যই আমাদের একটা উন্নয়ন তো হবে, কিন্তু টেকসই উন্নয়ন দেখতে পাবো। তাদের মতে, ভৌগোলিকভাবে বাংলাদেশ যে সুবিধাজনক অবস্থানে আছে সেটিকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক যোগাযোগ জাল তৈরি করে বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগও আছে বাংলাদেশের। স্বাধীনতার পর থেকে যোগাযোগ খাতে সবচেয়ে বেশি সুনজর পেয়েছে সড়ক মহাসড়ক। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, এর পাশাপাশি যদি নৌ ও রেলপথও সমন্বিতভাবে উন্নত করা যায় তাহলে বিদ্যমান এই সড়কের কল্যাণেই আরও লাভবান হবে বাংলাদেশ। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, গাজীপুর। বিমান বাহিনীর সদস্যদের দক্ষতা ও মুক্তিযুদ্ধের আদর্শের সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, জনগণের কষ্টার্জিত অর্থে বিমান বাহিনীর জন্য কেনা প্রতিটি যুদ্ধোপকরণ ব্যবহারে যত্নশীল হতে হবে। রাজধানীর কুর্মিটোলায় বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুকে গতকাল ন্যাশনাল স্ট্যান্ডার্ড দেওয়ার সময় এই নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, বর্তমান সরকার আধুনিক ও প্রতিরোধক ক্ষমতাসম্পন্ন বাহিনী হিসেবে বিমান সেনাদের আগামীর জন্য গড়ে তুলছে। একটি স্বাধীন সার্বভৌম দেশের আকাশসীমাকে নিরাপদ ও শত্রুমুক্ত রাখার দায়িত্বে থাকে বিমান বাহিনী। এই বাহিনীর কার্যক্রম পরিচালনা হয় বিভিন্ন বিমান ঘাঁটি থেকে। বিমান বাহিনীর আধুনিকায়নের প্রক্রিয়ায় 2013 সালে পূর্ণাঙ্গ ঘাঁটি হিসেবে যাত্রা শুরু করে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু। রোববার সকালে এই ঘাঁটিকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড তুলে দেন সরকার প্রধান ও প্রতিরক্ষা মন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে কুর্মিটোলায় চৌকস বিমান সেনাদের প্যারেড পরিদর্শন শেষে রাষ্ট্রীয় সালাম গ্রহণ করেন তিনি। এ সময় দক্ষ বৈমানিকরা MiG-29 সহ বেশ কয়েকটি যুদ্ধ বিমানের ফ্লাইপাস্ট পরিচালনা করেন। আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা তুলে দেওয়ার মাধ্যমেই সম্পন্ন হয় ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান কার্যক্রম। দেশ ও জাতির উন্নয়ন ও কর্মকাণ্ডে আরো এরপর সংক্ষিপ্ত ভাষণে প্রতিটি যুদ্ধ উপকরণ ব্যবহারে বিমান সেনাদের যত্নশীল হওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। আপনাদের গড়ে উঠতে হবে একজন দক্ষ আদর্শ বিমান সেনা হিসেবে। জনগণের কষ্টার্জিত অর্থের বিনিময়ে সংগৃহীত বিমান, রেডার, যুদ্ধোপকরণের কার্যকর ব্যবহার ও রক্ষণাবেক্ষণে আপনাদের হতে হবে অধিকতর যত্নবান। তিনি বলেন, বিমান বাহিনীর আধুনিকায়নে বিভিন্ন কার্যক্রম অব্যাহত রেখেছে আওয়ামী লীগ সরকার। 2000 সালে যখন আওয়ামী লীগ সরকার আসে তখন বিমান বাহিনীতে চতুর্থ প্রজন্মের অত্যাধুনিক
MiG-29 যুদ্ধবিমান এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন আকাশ প্রতিরক্ষা রেডার সংযোজন করি। ফোর্সেস গোল 2030-এর আলোকে আমরা বিমান বাহিনীকে একটি আধুনিক ও প্রতিরোধক ক্ষমতা সম্পন্ন বাহিনী হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত রেখেছি। আধুনিকীকরণ কার্যক্রমের ফলে আগামীতে বিমান বাহিনী উচ্চতর কারিগরি ও পেশাগত ক্ষেত্রেও দক্ষতার স্বাক্ষর রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ বিমান বাহিনী একটি উচ্চতর কারিগরি বাহিনী, যেখানে পেশাগত দক্ষতার গুরুত্ব সবচেয়ে বেশি। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সন্ধ্যায় বঙ্গভবনে পৌঁছালে তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি। এ সময় প্রধানমন্ত্রী মরক্কো ও হাঙ্গেরি সফর সম্পর্কে রাষ্ট্রপতির কাছে বিভিন্ন তথ্য উপস্থাপন করেন। হাঙ্গেরিতে অনুষ্ঠিত ওয়াটার সামিটে যোগ দিয়ে 29 নভেম্বর দেশে ফেরেন প্রধানমন্ত্রী। এর আগে মরক্কোয় জলবায়ু সম্মেলনে যোগ দেন শেখ হাসিনা। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 3 বাংলাদেশি শ্রমিক সহ 5 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 7 জন। নিহত অপর 2 শ্রমিক ভারতের নাগরিক বলে জানা গেছে। দুবাইয়ের স্থানীয় সময় সকালে আল বারাত সড়কে এ দুর্ঘটনা ঘটে। দুবাই কনসুলেটের শ্রম বিষয়ক ফার্স্ট সেক্রেটারি একে মিজানুর রহমান দুর্ঘটনায় হতাহতের খবর নিশ্চিত করেছেন। তবে নিহত 3 বাংলাদেশি শ্রমিকের নাম ঠিকানা এখনো জানা যায়নি। দুবাই রাশিদিয়া থানার পরিচালক ব্রিগেডিয়ার সাইদ ইবনে সুলেমান জানান, ক্রিস্টাল কোম্পানির 19 শ্রমিক বহনকারী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে 4 শ্রমিক নিহত হন। আরেকজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান। চট্টগ্রাম থেকে কক্সবাজারের ঘুমধুম পর্যন্ত বাস্তবায়নাধীন রেল লাইনে দুর্ঘটনা ঝুঁকি এড়াতে হাতিসহ বন্যপ্রাণী পারাপারে 12টি ওভারপাস নির্মাণ করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। 18,000 কোটি টাকার রেল লাইন স্থাপনের আগে গবেষণার মাধ্যমে হাতি চলাচলের পথগুলোকে নিশ্চিত করার পর চিহ্নিত সিদ্ধান্ত নেওয়া হয়। আর এসব ওভারপাসই বন্যপ্রাণী চলাচল নিরাপদ করার ক্ষেত্রে এ অঞ্চলে এ ধরনের প্রথম পদক্ষেপ। সাখাওয়াত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। অবশেষে বাস্তবায়ন হতে যাচ্ছে বহুল কাঙ্ক্ষিত চট্টগ্রামের দোহাজারি থেকে কক্সবাজারের গুমদুম পর্যন্ত রেল লাইন স্থাপনের কাজ। 14 ডিসেম্বর টেন্ডার জমা দেওয়ার শেষ তারিখ। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের মার্চ থেকে পুরোদমে শুরু হবে পাহাড় এবং বনাঞ্চলের ভেতর দিয়ে রেল লাইন স্থাপনের আনুষ্ঠানিকতা। কিন্তু এই রেলপথে স্থাপনে বর্তমানে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে হাতিসহ বন্যপ্রাণী চলাচলে প্রতিবন্ধকতা। চট্টগ্রামের লোহাগাড়া চৌনতি থেকে কক্সবাজারের টেকনাফ ঘুমদুম পর্যন্ত এ ধরনের 50টি পয়েন্ট চিহ্নিত করা হয়েছে, যেসব পয়েন্ট দিয়ে বন্য হাতিসহ অন্যান্য প্রাণী পারাপার হয়। এক্ষেত্রে রেল লাইন চালু হলে সবচেয়ে বেশি হুমকির মুখে পড়বে হাতিসহ এসব বন্য প্রাণী। সে সাথে দুর্ঘটনার আশঙ্কাও থেকে যাচ্ছে। গবেষকদের মতে বিলুপ্তপ্রায় এশিয়া প্রজাতির হাতির মূল অবস্থান বৃহত্তর চট্টগ্রামে। এর মধ্যে লোহাগাড়া চুনতি রেঞ্জ হয়ে কক্সবাজারের রামু এবং টেকনাফের ঘুমদুম পর্যন্ত পাহাড় ও বনে রয়েছে এসব হাতির বসবাস। যে 7টি অ্যাক্টিভ ক্রসিং পয়েন্ট পেয়েছি, যার মধ্যে দিয়ে হাতি চলাচল করে, আর 9টি সিজনাল ক্রসিং পয়েন্ট পেয়েছি, যেটা বিভিন্ন সিজনে হাতি সেই রেল লাইন প্রপোজ যে অ্যালাইনমেন্ট আছে সেই অ্যালাইনমেন্টের উপর দিয়ে চলাচল করে। আর রেলপথে বন্যপ্রাণী চলাচল নিরাপদ করতে অন্তত 12টি ওভারপাস নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওখানে একটা ওভারপাস করব, কিন্তু হাতি বুঝতে পারবে না এটা ওভারপাস। ওখানে আমরা গাছপালা দিয়ে এমনভাবে সাজাবো ওর মনে হবে একটা যেন পাহাড়ের উপর দিয়ে সে পার হচ্ছে। এছাড়াও আমরা বিভিন্ন পয়েন্টে ক্যামেরা দিয়ে দেখব যে হাতি আসতেছে কিনা। ড্রাইভার বুঝতে পারবে ওই ক্যামেরা দেখে যে হ্যাঁ অনেক দূর দিয়ে হয়তো হাতি পার হচ্ছে। 120 কিলোমিটার রেলপথে কক্সবাজারের প্রধান স্টেশন স্থাপনের পাশাপাশি রামু, ঈদগাঁ, চকরিয়া, লোহাগাড়ায় আরও 9টি স্টেশন থাকবে। 2020 সালে মার্চ মাসের মধ্যে এর নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সময় সংবাদে আরো থাকছে, মেঘনার ভয়াবহ ভাঙনে লক্ষ্মীপুরের কমলনগর ও রামগতির বিস্তীর্ণ জনপদ বিলীন। হুমকির মুখে কমলনগরের 5 ইউনিয়নের বেশ কিছু এলাকা। ময়মনসিংহের ফুলবাড়িয়া ডিগ্রি কলেজ সরকারিকরণের দাবিতে আন্দোলনকারীদের উপর পরিকল্পিতভাবে পুলিশের হামলার পেছনে স্থানীয় সংসদ সদস্য ও তার ছেলের ইন্ধন ছিল বলে অভিযোগ শিক্ষক শিক্ষার্থীদের। এদিকে গোপন বৈঠক করে এ ধরনের ঘটনা ঘটানোর তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ ও আওয়ামী লীগের নেতারা। তবে গোপন বৈঠকের কথা অস্বীকার করে সংসদ সদস্য জানান, বিরোধী দল ও তার দলের কিছু নেতাকর্মী রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এমন অপপ্রচার চালাচ্ছে। সাইম আকন্দের তোলা ছবি নিয়ে হারুনুর রশিদের রিপোর্ট।
গত 27 নভেম্বর দুপুরে ময়মনসিংহের ফুলবাড়িয়া ডিগ্রি কলেজ সরকারিকরণের দাবিতে আন্দোলনরত শিক্ষক শিক্ষার্থীদের উপর পুলিশের লাঠিচার্জ, ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে কলেজের শিক্ষক আবুল কালাম আজাদ ও পথচারী সফর আলী নিহত হন। আর এর পেছনে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মুসলিম উদ্দিন ও তার ছেলে ইমদাদুল হক সেলিমের ইন্ধন ছিল বলে অভিযোগ আন্দোলনকারীদের। এই আন্দোলনকে থামানোর জন্য পুলিশের মাধ্যমে এই কলেজে ব্যাপক মারধর করছে। সুপরিকল্পিতভাবে আমাদের শিক্ষকদের উপরে হামলা করা হয়েছে। এমপি সাহেবের ছেলে ইমদাদুল হক সেলিম এবং দুর্নীতিবাজ অধ্যক্ষ নাসির খান এই হামলার জন্য ইন্ধন জুগিয়েছে। অবিলম্বে শিক্ষক হত্যার বিচার করতে হবে এবং ফুলবাড়িয়া সর্বোচ্চ বিদ্যাপীঠ ফুলবাড়িয়া বিশ্ববিদ্যালয় কলেজকে সরকারিকরণ করতে হবে। এদিকে জেলা উপজেলায় গোপন বৈঠক করে পরিকল্পিতভাবে এ ধরনের ঘটনা ঘটানোর তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ ও আওয়ামী লীগের নেতারা। উনাদের গোপন বৈঠকে প্রফেসর এবং ছাত্রদেরকে পিটানোর জন্য এবং মেরে ফেলার দেওয়ার জন্য সুনির্দিষ্টভাবে তাদেরকে নির্দেশ দিয়েছেন। তীব্র নিন্দা জ্ঞাপন করছি যারা শিক্ষক হত্যা করেছে। আমি শিক্ষক হত্যার বিচার চাই। তবে জেলা শহরে গোপন বৈঠকের কথা অস্বীকার করে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মুসলিম উদ্দিন জানান, বিরোধী দল ও তার দলের কিছু নেতাকর্মী রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এমন অপপ্রচার চালাচ্ছে। এ কথাটা সম্পূর্ণ অসত্য কথা। এই ধরনের কোনো সভা ময়মনসিংহ শহরে হয় নাই। আন্দোলন করতেছিলেন কলেজ জাতীয়করণের জন্য। এখন দেখা যাচ্ছে আমার যে জনপ্রিয়তা, এই জনপ্রিয়তাটাকে লাঘব করার জন্য তারা আমার বিরোধিতা করতেছেন। এদিকে 6 দিন পেরিয়ে গেলেও শিক্ষক নিহতের ঘটনায় এখনো মামলা হয়নি। আর এ ঘটনায় পুলিশের 3টি সহ 5টি তদন্ত কমিটি গঠন করা হলেও এখনো প্রতিবেদন জমা পড়েনি একটিরও। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। হবিগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুদল গ্রামবাসীর সংঘর্ষে নারীসহ শতাধিক আহত হয়েছেন। গতকাল সন্ধ্যায় বানিয়াচংয়ে এ সংঘর্ষ হয়। পুলিশ জানায়, গতকাল বিকেলে মিনাট ও তকবজ খানি নামে দুটি গ্রামের খেলোয়াড়দের মধ্যে ফুটবল খেলা চলছিল। এ সময় একটি গোলকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। পরে সন্ধ্যার দিকে এরই জেরে দুদল গ্রামবাসী দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। ফেনীতে একটি বস্তিতে আগুন লেগে দগ্ধ হয়ে আব্দুল্লাহ নামে এক প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে। গত রাত 9:30টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ জানায়, শহরের বারাহিপুর এলাকার নাছির মিয়ার বস্তির একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুনের পাশের বাবুল হোসেনের বাড়িতেও ছড়িয়ে পড়ে। এ সময় ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় দগ্ধ হয়ে মারা যায় বাবুল হোসেনের 9 বছর বয়সী প্রতিবন্ধী ছেলে আব্দুল্লাহ। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এরই মধ্যে পুড়ে ছাই হয়ে যায় বস্তির 3টি ঘর। এদিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। খবর পাওয়ার সাথে সাথে আমরা আসছি, যেহেতু রেল লাইনের এপারে আমরা আসছি, সামনে বাধাগ্রস্ত ছিল, রাস্তা গাড়ি ছিল, যার জন্য একটু আসছে। ছোট গাড়িটা উল্টাপাল্টা এসে আমরা কাজ করছি, আর সেই সাথে সাথে কাজ করে পরে একটা ছোট বাচ্চা পাইছি, নাম আব্দুল্লাহ, 8 বছর বয়স। তারা বাড়ি বাগেরহাট। হ্যাঁ, নিহত পুরেই হয়ে গেছে। মেঘনার ভয়াবহ ভাঙনে বিলীন হয়ে গেছে লক্ষ্মীপুরের কমলনগর ও রামগতি উপজেলার বিস্তীর্ণ জনপদ। নতুন করে হুমকির মুখে রয়েছে কমলনগরের 5 ইউনিয়নের বেশ কিছু এলাকা। ভাঙন ঠেকাতে সম্প্রতি 1 কিলোমিটার বেড়িবাঁধের নির্মাণ কাজ শুরু হলেও তা পর্যাপ্ত নয় বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হবে। মাহবুবুল ইসলাম ভূঁইয়ার পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ভয়াবহ ভাঙনে নদীগর্ভে বিলীন হচ্ছে মসজিদ, মাদ্রাসা সহ গুরুত্বপূর্ণ স্থাপনা। প্রতিদিনই ভাঙছে নতুন নতুন এলাকা। ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার 5টি ইউনিয়ন। হুমকির মুখে রয়েছে উপজেলা পরিষদ কমপ্লেক্স ও কমলনগর থানা ভবন সহ কাজিরহাট বাজারের সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান। অনেকে ঘরবাড়ি সরিয়ে আশ্রয় নেয়ার চেষ্টা করছেন নিরাপদ স্থানে। এ অবস্থায় নদী ভাঙন ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার দাবি ভাঙন কবলিত এলাকাবাসীর। মেঘনার করাল ঘাসে লুদুয়া বাজার, মাথাপড়ার, কাদিরপট্টিজার, কমলনগরের মানচিত্র পরিবর্তন হয়ে যাবে। হুমকির মুখে বর্তমান আমাদের উপজেলা ভবন সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান, বসতবাড়ি, অন্যান্য মানুষের ফসলাদি সবগুলি। অনতি বিলম্বে সরকারের প্রতি আমার অনুরোধ, আরো বরাদ্দ বাড়িয়ে মেঘনার ভাঙন রোধ করা অতীব জরুরি বলে আমি মনে করি।
ভাঙন ঠেকাতে 1 কিলোমিটার বেড়িবাঁধের নির্মাণ কাজ শুরু করা হলেও তা পর্যাপ্ত নয় বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। কমলনগরে যদি বাদ দিতে হয় তাহলে পুরো মেঘনা জুড়েই বাদ দেওয়া জরুরি, অথবা নতুবা এটি যদি আংশিক বাঁধের ব্যবস্থা হয় সেক্ষেত্রে কমলনগরকে রক্ষা করা যাবে না এবং এটি সম্পূর্ণ একটি অকেজো বিষয় হয়ে দাঁড়াবে। বিষয়টি স্বীকার করে পানি উন্নয়ন বোর্ড বলছে, টেকসই বাঁধ নির্মাণের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। কাজ করার জন্য পরিকল্পনা এনেছে এবং সরকার ব্যয় সাপেক্ষে এবং ব্যয় বৃদ্ধি করা হলে অথবা পুনরায় যদি দ্বিতীয় ফেজ চালু করে এটা তাড়াতাড়ি করা হবে। মেঘনার ভাঙনে লক্ষ্মীপুরের কমলনগরে অন্তত 20,000 পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। সময় সংবাদ, লক্ষ্মীপুর। ষড় ঋতুর চক্রে প্রকৃতিতে শীতকাল এখন দোরগোড়ায়। উত্তরের হিমেল হওয়ার প্রভাবে সারা দেশে মৃদু শীতের আমেজ পেলেও রাজধানীতে শীত তেমন একটা অনুভব হচ্ছে না। কিন্তু এর মাঝেই রাজধানীর শীত বস্ত্রের দোকানগুলোতে আনাগোনা বেড়েছে ক্রেতাদের। বিক্রেতারা বলছেন এই মুহূর্তে ঢাকার বাইরের পাইকারি ক্রেতাদের সংখ্যাটাই বেশি। তবে শীত পড়লেও বেচা কেনা বাড়বে বলে আশাবাদী তারা। রাজধানীর শীতবস্ত্র কেনাকাটার খবর জানাচ্ছেন তারিন মেহেদি। রাজধানীর বিভিন্ন মার্কেটে শীতবস্ত্রের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। এর মধ্যে দেশি বিদেশি কম্বলের চাহিদাই বেশি। 300 থেকে 10,000 টাকা পর্যন্ত এসব কম্বল বিক্রি হচ্ছে। তবে তা আশানুরূপ নয় বলে জানান বিক্রেতারা। আপাতত ঢাকার বাইরের পাইকারি ক্রেতাদের উপরেই ভরসা রাখছেন তারা। শীত পড়বে এই জন্য আমরা আগের থেকে প্রস্তুতি নিয়ে রাখি, এরপরে বেচা কেনা হলে হয়, না হলে কিছু থাকে। এখন পর্যন্ত তেমন কোনো আশানুরূপ কোনো ফল এখন পর্যন্ত আমরা পাচ্ছি না। তারপরে হবে, ঠান্ডা পড়বে, মাল চলবে। ঢাকা তো ওরকম পর্যায়ে শীত পড়ে না, আর মোফাসলে তাদের বিক্রিটা বেশি হইলে আমাদের ঢাকায় বিক্রিটা বেশি হবে। শীতবস্ত্রের বিভিন্ন পাইকারি বাজার ঘুরে দেখা মেলে ঢাকার বাইরের পাইকারি ক্রেতাদের। ঢাকার বাইরে শীতের প্রভাব থাকায় বেচাকেনা মোটামুটি বলে জানান তারা। মিডিয়াম প্রাইজের কম্বলগুলো বেশি চলে। যারা ভালো পয়সাওয়ালা আছে তাদের জন্য আমরা বাইরের কম্বলগুলো তুলছি দোকানে এবং ভালো সেল হচ্ছে প্রতিদিন। আর যদি শীত পড়ে তাহলে মালগুলি যখন একটু সেল হবে, মাল কিছু শর্ট পড়বে, তখন আসবে, ওটা একটা বোনাস মনে করেন বেচা কিনা। শীতের পোশাকের বাজারেও একই চিত্র। দোকানে পোশাকের কমতি না থাকলেও ক্রেতাহীন অনেকটা অলস সময় পার করছেন বিক্রেতারা। মৌসুমী ব্যবসা হিসাবে আমাদের টার্গেট থাকে যে শীতের মধ্যে ব্যবসা বাণিজ্য করে একটা বছর হিসাব কিতাব পোষায় না হিসাব করি। অন্যান্য বছর যে পার্টিরা প্রতি মাসে 5-6 বার আসতো ঢাকার বাইরে, এখন এরা 2 বার বা একবার আসে চলে গেছে। ওরা যেগুলো সেল করতে পারলে যে আবার আসবে। তবে আর কয়েকদিনের মধ্যে বেচাকেনা জমে উঠবে বলে আশা ব্যবসায়ীদের। তানিন মেহেদি, সময় সংবাদ, ঢাকা। জানাবো দেশের বাহিরের খবর। পাকিস্তানের করাচিতে একটি বিলাসবহুল হোটেলে আগুন লেগে 11 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অন্তত 30 জন। উদ্ধারকারীরা জানান স্থানীয় সময় সোমবার করাচির শাহরাহ আই ফয়সাল শহরের রিজেন্ট প্লাজা হোটেলের রান্নাঘরে আগুনের সূত্রপাত হয়। পরে তা হোটেলের 7 তলা পর্যন্ত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি হোটেলের ভেতরে আটকে পড়া কর্মী ও অতিথিদের উদ্ধারে তৎপরতা চালায় ফায়ার সার্ভিসের 3টি ইউনিট। পরে 3 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। কর্তৃপক্ষ জানিয়েছে হোটেলের ভেতর থেকে 4 নারী সহ 11 জনের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া আগুনে ক্ষতিগ্রস্ত অন্তত 65 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজন বিদেশি নাগরিকও রয়েছে। হোটেলের ভেতর এখনো অনেকে আটকে থাকায় উদ্ধার অভিযান চলছে। তবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। হৃদরোগে আক্রান্ত হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের প্রভাবশালী রাজনীতিক তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা জয়ারাম। গতকাল সন্ধ্যায় তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্থানীয় অ্যাপোলো হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে ভর্তি করা হয়। কৃত্রিম যন্ত্র দিয়ে তার হৃদযন্ত্র সচল রাখা হয়েছে বলে জানান চিকিৎসকরা। রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ তামিলনাড়ুর শীর্ষ নেতারা তার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন। 68 বছর বয়সী এই নেতার অসুস্থতার খবর শুনে দলের হাজারো কর্মী সমর্থক হাসপাতাল প্রাঙ্গণে ভিড় করলে নিরাপত্তা জোরদার করে কর্তৃপক্ষ। এ সময় উদ্বিগ্ন ভক্ত সমর্থকরা প্রিয় নেতার দ্রুত আরোগ্য কামনা করেন। মন্দিরে আয়োজন করা হয় বিশেষ প্রার্থনার। জয়ললিতা দীর্ঘদিন ধরে হার্ট ও ফুসফুসজনিত জটিলতায় ভুগছিলেন। বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসক দলের পর্যবেক্ষণে আছেন। দক্ষিণাঞ্চলীয় রাজ্যের প্রভাবশালী এই নেতা ভক্তদের কাছে আম্মা নামে পরিচিত। ইতালির গণভোটে ভরাডুবির কারণে পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী মাত্তেও রেনজি। সোমবার মধ্যরাতে সংবাদ সম্মেলনে তিনি পদত্যাগের ঘোষণা দেন। পার্লামেন্টে কাঠামোগত পরিবর্তন ও সাংবিধানিক সংস্কার প্রশ্নে এই গণভোটের ডাক দিয়েছিলেন রেনজি।
তিনি উচ্চ কক্ষ সিনেটের সংখ্যা 315 থেকে কমিয়ে 100-তে নিয়ে আসার লক্ষ্যে হ্যাঁ ভোটের পক্ষে দাঁড়িয়েছিলেন। সবশেষ বুথ ফেরত জরিপ অনুযায়ী রেঞ্জির হ্যাঁ শিবিরের পক্ষে পড়ে 42 থেকে 46% ভোট। অন্যদিকে না শিবিরের সমর্থনে যায় 54 থেকে 58% ভোট। ইতালিতে নতুন আইন প্রণয়ন প্রক্রিয়া সহজ করতে এবং ক্ষমতার স্থিতিশীলতা বাড়ানোর লক্ষ্যে এই গণভোটের ডাক দেন রেঞ্জি। তবে এতে সব ক্ষমতা প্রধানমন্ত্রীর আয়ত্তে চলে যাবে উল্লেখ করে বিরোধী ডানপন্থী নেতারা শুরু থেকে না ভোটের পক্ষে অবস্থান নেন। অস্ট্রিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর স্বতন্ত্র প্রার্থী ভ্যান ডার বেলেন বিজয়ী হয়েছেন। পরাজিত হয়েছেন কট্টরপন্থী ডানপন্থী ফ্রিডম পার্টির নেতা নরবার্ট হফার। 72 বছর বয়সী বেলেন মোট 50.3% ভোট পেয়ে জয়লাভ করেন। অন্যদিকে হফারের ঝুলিতে পড়েছে 49.7% ভোট। দুজনের মোট ভোটের পার্থক্য প্রায় 31,000। সোমবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করে। ফল ঘোষণার পর ফেসবুকে দুঃখ প্রকাশ করার পাশাপাশি নবনির্বাচিত প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট দিয়েছেন নরবার্ট হফার। অভিবাসন বিরোধী অবস্থান ও ইইউ থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে অবস্থান নেয় তার জনপ্রিয়তা ভাটা পড়ার মূল কারণ বলে ধারণা করা হচ্ছে। এদিকে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সমতার ভিত্তিতে দেশ গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন নতুন প্রেসিডেন্ট অর্থনীতির অধ্যাপক বেলেন। খেলার খবর। ইনজুরি থেকে সেরে উঠে ম্যাচ খেলার মতো ফিট হয়ে উঠেছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। নিউজিল্যান্ড সফরের শুরু থেকেই মাঠে নামতে প্রস্তুত তিনি, এমনটাই জেনেছেন বিসিবি চিকিৎসক দেবাশিস চৌধুরী। তবে ইনজুরির কারণে ছিটকে পড়া আরেক পেসার মোহাম্মদ শহীদ কবে নাগাদ মাঠে ফিরতে পারবেন সেটি জানাতে আরও সপ্তাহখানেক অপেক্ষা করতে হবে বলে জানান বিসিবির এই চিকিৎসক। কথাটি টাইগার প্রেমীদের উদ্দেশ্যে স্বস্তির জন্য একটু হেসে নিতে পারেন। দিনের তাজা খবর, কাটার মাস্টার মোস্তাফিজ ম্যাচ খেলার জন্য সম্পূর্ণ ফিট। বলা বাহুল্য, ক্রিকেট পাড়ায় কাঙ্ক্ষিত প্রতীক্ষিত এক সংবাদ এটি। আন্তর্জাতিক মঞ্চের পর আইপিএল কাউন্টি মাতিয়ে আসা ছেলেটির জাদুকরি বোলিং বাক্সবন্দী হয়েছিল ইনজুরির ছায়ায়। এরপর নিভৃতে চলেছে ফেরার লড়াই। ধীরে ধীরে গতি আর ওভার বাড়িয়েছেন মুস্তাফিজ। এদিন 2 সেশনে বোলিং করেছেন 9 ওভার। চিকিৎসকের কাছ থেকে ছাড়পত্রও মিলেছে। অলমোস্ট 80 to 90% ইন্টেন্সিটিও অ্যাচিভ করেছে। আমাদের যে ট্রেনার তত্ত্বাবধানে কাজ করেছে, ট্রেনার খুবই খুশি ওর অগ্রগতিতে। আরেকটা বোলিং সেশন আছে, তারপর আশা করছি ওর আপাতত এখানকার বাংলাদেশের যে রিহ্যাবিলিটেশন পর্ব সেটা শেষ হবে। 5 মাস পর লম্বা রান আপ আর পূর্ণ গতিতে বোলিং করলেন। অনুশীলনের বোলিং দেখে সেটা কি বোঝার উপায় আছে? এক স্ট্যাম্প লক্ষ্য করে বোলিং করে প্রথম 5 ওভারেই 5-6 বার উইকেট ভাঙলেন। নিউজিল্যান্ড সফরের পুরোটা সময় দ্য ফিজকে দলে না পাওয়ার শঙ্কাও উড়িয়ে দিলেন বিসিবির এই চিকিৎসক। সিরিজের পাওয়ার ব্যাপারটা নির্ভর করছে আবার সিলেক্টরদের সিলেকশনের উপরে। একটা প্লেয়ার যদি 90% ইন্টেন্সিটিতে প্র্যাকটিসে বল করতে পারে, আমরা ধরে নিই যে ও ম্যাচ সিচুয়েশনে আসলে ও পুরোটাই সামর্থ্য ঢেলে দেবে। সো আমরা এখানে ওর 90% অগ্রগতিতে যথেষ্ট সন্তুষ্ট এবং আমরা আশাবাদী যে ও পুরো ফিটনেসে ফিরে পেয়েছে। এদিকে পেসার হান্ট তারকা ইবাদত হোসেনের ইনজুরি অবস্থার উন্নতি হলেও বিপিএলে দারুণ পারফর্ম করা পেসার মোহাম্মদ শহীদের ইনজুরি থেকে দ্রুত সেরে ওঠার সম্ভাবনা ক্ষীণ। এখনো পুরোপুরি পেইন ফ্রি ওয়াকিংও করতে পারছে না, অল্প ব্যথা রয়ে গেছে। ফিল্ডের ড্রিলগুলি করতে ওর আরও 1 সপ্তাহ সময় লেগে যাবে এবং 1 সপ্তাহ পরে আমরা যখন ও মাঠে চলে আসবে তখনই বুঝতে পারবো আসলে পরবর্তী পদক্ষেপ কি হবে। চলমান বিপিএল এর সর্বোচ্চ উইকেট শিকারীর টপ চার্ট দেখলে চোখে পড়ে জাতীয় দলের অনেকগুলো নাম। ইনফর্ম শহীদের হিসেবটা যদি আপাতত বাদও রাখা হয়, মাশরাফি, তাসকিন, শফিউলের সঙ্গে নিউজিল্যান্ডে মোস্তাফিজ কাঁধ মেলালে টাইগারদের পেস বিভাগে শক্তি কম হবে না বইকি। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে আজ থেকে শুরু হচ্ছে আনুষ্ঠানিক প্রচার। সরে দাঁড়ালেন 1 মেয়র ও 15 কাউন্সিলর প্রার্থী। সরকারি পাঠ্য বইয়ে উস্কানিমূলক ও বিভ্রান্তিকর তথ্য। 7 সদস্যের তদন্ত কমিটি গঠন, বই প্রত্যাহারের পাশাপাশি আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ। স্বাধীনতার 45 বছরে সড়ক যোগাযোগ খাতের উন্নয়ন হলেও মিলছে না কাঙ্ক্ষিত সুফল। মহাসড়কের পাশ থেকে সরানো যাচ্ছে না অবৈধ বাজার, ট্রাক স্ট্যান্ড। রাজধানীর করাইল বস্তিতে আগুনে পুড়ে যাওয়া 5 শতাধিক পরিবারের বেশিরভাগেরই রাত কেটেছে খোলা আকাশের নিচে। আবারও নতুন ঘর বাঁধার স্বপ্ন। এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 3টি হাসপাতালের চিকিৎসা সেবার বেহাল দশা। রোগীর সংখ্যা কমছে দিন দিন, সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ার কথা জানালো কর্তৃপক্ষ।
এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইল ফোনে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গেই থাকুন সময়ের।